হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় বিখ্যাত গল্পকার, ছোট গল্পকার বা হাসির গল্পকার পরশুরাম রচিত একটি ছোট গল্প তৃতীয় দূতসভা। আজকের এই ভিডিও থেকে তোমরা আমাদের আজকের লেখক সম্পর্কে সামান্য পরিচয় যেমন জানতে পারবে, সেই সঙ্গে এই তৃতীয় দূতসভা গল্পটির বিষয় এবং অর্থ তোমাদের কাছে সম্পূর্ণ পরিষ্কার করে দেওয়ার জন্যই কিন্তু আমাদের আজকের এই ভিডিওটা। তারও আগে যে কথাটা না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের যে আজকের গল্পকার রাজশেখর বসু, তিনি কিন্তু দুটো নামে গল্প লিখতেন বা লেখালেখি করতেন। তার একটি পরশুরাম এবং অন্যটি রাজশেখর বসু। এবং সবথেকে উল্লেখযোগ্য যে বিষয় সেটা হচ্ছে তিনি এই দুটো নামের স্বাতন্ত্র্য সর্বদা বজায় রেখেছেন। আমরা যে হাস্যরসাত্মক গল্পগুলো তার পেয়েছি সেগুলো মূলত পরশুরামের গল্প বলেই আমরা পেয়েছি। আর অন্যান্য বিশেষ বিশেষ কিছু লেখা বা অন্যান্য বহু লেখায় আমরা রাজশেখর বসু নামাঙ্কিতও কিন্তু দেখতে পেয়েছি। আমাদের আজকের এই লেখক সম্পর্কে সামান্য কিছু তথ্য জেনে নেওয়া যাক। তিনি 1880 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1960 খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল তার জীবদ্দশা। এই যে পরশুরাম বা রাজশেখর বসু, তিনি কিন্তু শুধুমাত্র একজন লেখক হিসাবে পরিচিত ছিলেন বা শুধুমাত্র একজন লেখক ছিলেন তা কিন্তু নয়, তিনি ছিলেন একজন বিখ্যাত রসায়নবিদ। আমাদের যে বিখ্যাত অভিধান চলন্তিকা, সেই অভিধান চলন্তিকার স্রষ্টা ছিলেন এই রাজশেখর বসু। আমরা যে বিখ্যাত গ্রন্থগুলো তার পেয়েছি তার মধ্যে গদ্যলিকা, কজ্জলি, হনুমানের স্বপ্ন এগুলো যেমন উল্লেখযোগ্য, সেই সঙ্গে চলন্তিকা অভিধান কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য একটি গ্রন্থ। এছাড়াও তিনি রাজশেখর পরশুরামের কবিতা বলে আরেকটি গ্রন্থ কিন্তু প্রকাশ করেছেন, অর্থাৎ তার লেখা কবিতাও কিছু আমরা পাই। আমাদের আজকের যে বিষয় তৃতীয় দূতসভা গল্পটি, সেই গল্পটি আমাদের মূলত পরশুরামের গল্প সংগ্রহ থেকে সংগ্রহ করা হয়েছে এবং হনুমানের স্বপ্ন ও অন্যান্য গল্পগুলোর মধ্যে একটি গল্প এই তৃতীয় দূতসভা। এই তৃতীয় দূতসভা গল্প সম্পূর্ণ হাস্যরসাত্মক গল্প, প্রথমেই বলছি। আর রাজশেখর বসু সম্পর্কে বলতে গিয়ে আর একটা কথা না বললেই নয়, 20 শতকের তিনি কিন্তু, বিংশ শতাব্দীর তিনি কিন্তু একজন বিখ্যাত হাস্যরসাত্মক বা বিশেষ সবথেকে শ্রেষ্ঠ বলা যেতে পারে হাস্যরসাত্মক গল্পের স্রষ্টা। আমাদের এই তৃতীয় দূতসভা গল্পটি মহাভারতের গল্পকে অবলম্বন করে রচিত হয়েছে ঠিকই, কিন্তু এর কাহিনী সম্পূর্ণভাবে আমাদের আজকের যে লেখক পরশুরামের নিজস্ব কল্পনার ফল। এবং এখানে আমরা যে ভাষার প্রয়োগ দেখতে পাবো বিভিন্ন মহাভারতের চরিত্রগুলোর মুখে, দ্রৌপদী বা যুধিষ্ঠির বা অন্যান্য, সেগুলো কিন্তু মহাভারতের কোনো ভাষা নয়। আমরা গল্প পড়লেই বুঝতে পারবো সেটা সম্পূর্ণ আধুনিক কাল্পনিক একটা ভাবনা থেকেই রচিত হয়েছে। এবং এখানে যে চরিত্র আমরা পেয়েছি মতকুনি, সেই মতকুনি এবং তার বিষয়গুলো কিন্তু সম্পূর্ণ কাল্পনিক, এর সাথে মূল মহাভারতেের কোনো যোগাযোগ নেই। যাই হোক, আমরা যে তৃতীয় দূতসভা গল্পটা পড়বো তার প্রথমেই আমাদের গল্পকার জানিয়ে নিচ্ছেন মহাভারতে মোট দুটো দূতসভা হয়েছিল। সেটা আমরা সত্যিই জানি। আমরা যদি যারা মহাভারত সম্পর্কে অবগত তারা সকলেই জানি যে এই মহাভারতে কিন্তু দুবার শকুনি এবং যুধিষ্ঠিরের মধ্যে পাশা খেলা হয়েছিল। সে কথা গল্পকার প্রথমেই বলছেন। সেটা কি না, প্রথমবার যে পাশা খেলার আয়োজন করা হয়েছিল সেই পাশা খেলায় কিন্তু যুধিষ্ঠির তার সর্বস্ব হারিয়েছিলেন। এমনকি দ্রৌপদীর বস্ত্রহরণের যে বিষয় সেটাও কিন্তু এই প্রথম পাশা খেলাতেই উঠে এসেছিল। এবং এই পাশা খেলার সমস্ত বিষয় শেষ হয়ে যাওয়ার পর ধৃতরাষ্ট্র অনুতপ্ত হয়ে যুধিষ্ঠিরকে আবার তার সমস্ত কিছু ফিরিয়ে দিয়েছিলেন। যুধিষ্ঠির যখন সবাইকে নিয়ে ইন্দ্রপ্রস্থে ফিরে যেতে উদ্যত, ঠিক সেই সময় আবার দুর্যোধনের প্ররোচনায় ধৃতরাষ্ট্র আবার এক দূতসভার আয়োজন করেন এবং সেখানে যুধিষ্ঠিরকে আমন্ত্রণ জানানো হয় এবং সেখানে দ্বিতীয়বার পাশা খেলা হয়। এবং সেই পাশা খেলাতেও কিন্তু যুধিষ্ঠির শকুনির কাছে হেরে যান এবং তখন তাদের 13 বছরের জন্য নির্বাসনে যেতে হয়। তোমরা সকলেই জানো 12 বছরের বনবাস এবং 1 বছরের অজ্ঞাতবাস কাটিয়েছিল এই পাণ্ডবরা। তা সেই কাহিনী আমরা মহাভারতে পেয়েছি এবং সে কথা কিন্তু গল্পকার প্রথমেই উল্লেখ করলেন। কিন্তু এরপরে গল্পকার যে গল্পটার অবতারণা করেছেন সেটা কিন্তু মহাভারতে আমরা পাইনি। তারও আগে গল্পকার আরেকটা বিষয় জানিয়েছেন যে মূল মহাভারতে যে দূতসভার পাশা খেলা হয়েছিল সেই পাশায় কিন্তু গুটি এবং ছক কোনোটার ব্যবহার হয়নি। শুধুমাত্র পাশক বা যে অক্ষ নিয়ে খেলাটা হয়, যে অক্ষ মানে বিভিন্ন বিন্দু সংখ্যার নাম মানে অঙ্ক
অঙ্কন করা যে অক্ষর, যেটা দান চালা হয়, সেটা ছাড়া আর কোনো খেলা কিন্তু হয়নি। এবং প্রতিবার দেখা গেছে দুই পক্ষই একটা না একটা পণ রেখেছে এবং সেই পণ রেখে দান ফেলেছে, যার দান বেশি হয়েছে সেই বিজিত হয়েছে। এবং এইভাবেই যুধিষ্ঠির তার সমস্ত পণ হেরে গিয়েছিলেন। সেই সমস্ত পণই কিন্তু ধৃতরাষ্ট্র প্রথমবার ফিরিয়ে দিয়েছিলেন। যাই হোক, এবার আমরা তৃতীয় দুঃসভার বিষয়ে আসবো। সেই তৃতীয় দুঃসভার কাহিনী শুরু করার আগে আমাদের পরশুরাম বললেন যে এই তৃতীয় দুঃসভার কথা অনেকেই জানেন না। আসলে এই তৃতীয় দুঃসভা কিন্তু মহাভারতে ছিল না, যেটা রাজশেখর বসু সম্পূর্ণ বা পরশুরাম সম্পূর্ণ কল্পনাপ্রসূত একটা বিষয়কে আমাদের সামনে তুলে ধরেছেন এবং হাস্যরসাত্মক একটা ছোট গল্প হিসেবে আমরা সেটাকে গ্রহণ করতে পারি যদি এমনটা হতো। যাই হোক, সেখানে তিনি বলছেন যে ব্যাসদেব এই তৃতীয় দুঃসভার যে বিষয়টা, সেটা কেন মানে চেপে গেলেন বা সেটা প্রকাশ করলেন না, তা তিনি ভালোভাবে জানেন না। তবে তার মনে হয়েছে যে এই কোট পাশার নীতি যদি বাইরে প্রকাশ হয়ে পড়তো তাহলে জনসাধারণের বিশেষ ক্ষতি হতো, অনিষ্ট হতো। সেই কারণেই হয়তো ব্যাসদেব এটা এড়িয়ে গেছেন। কিন্তু তারপরেই তিনি বলছেন যে আজকের দিনে মানে ব্যাসদেব যে সময়ে বসে তার মহাভারত রচনা করেছেন তার সময় থেকেই পরশুরাম অনেক দূর এগিয়ে এসেছেন এবং বর্তমান বিজ্ঞানের যুগ, এই সময়ে দাঁড়িয়ে যদি এই পাশা খেলার কূটনীতিকে তিনি প্রকাশ করেন তাহলে বোধহয় জনসাধারণের খুব একটা ক্ষতি হবে না, কোনো ক্ষতিই হবে না। কারণ বর্তমান সময়ে যে অনিষ্টকারী বিষয়গুলো বেরিয়ে গেছে তাতে করে যুধিষ্ঠির এবং শকুনের এই কূটনীতির পাশা খেলা একেবারেই অনিষ্টর কারণ তো নয়, বরং একটা ছেলে খেলার বিষয় মাত্র। তারপর শুরু হয়েছে আমাদের গল্পের মূল বিষয়। গল্পকার আমাদের বলছেন যে মহাভারতের যে কুরুক্ষেত্রের যুদ্ধ, সেই যুদ্ধ শুরু হবার 25 দিন আগের একটা ঘটনা। সেদিনটা কেমন ছিল? সেদিন সকালবেলার একটা দৃশ্যের বর্ণনা করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে রাজসভায় বসে আছেন মহারাজা যুধিষ্ঠির এবং তার সাথে সহদেব কথাবার্তা চালাচ্ছেন। এবং তাদের মধ্যে যে আলোচনার বিষয় সেটা হচ্ছে বিভিন্ন জিনিসপত্রের একটা ফর্দের আলোচনা, যেটা সহদেব যুধিষ্ঠিরকে পড়ে শোনাচ্ছেন এবং জানাচ্ছেন এবং যুধিষ্ঠির সেই সম্পর্কে কিছু মতামত প্রকাশ করছেন। অন্যদিকে তিনি গল্পকার জানাচ্ছেন যে অর্জুন তখন পাঞ্চাল শিবিরে মন্ত্রণালয়ে রয়েছেন পরামর্শের জন্য। ভীম তার গদার অনুশীলন করছেন কিভাবে তিনি কৌরব পক্ষকে পরাজিত করবেন, আর অন্যদিকে নকুলও কুচকাওয়াজে ব্যস্ত। ঠিক এমন সময় কোনো এক প্রহরী রাজদরবারে প্রবেশ করলো এবং করে মহারাজকে জানালেন যে কোনো এক ব্যক্তি এসেছেন মহারাজের দর্শন প্রার্থী হয়ে। মহারাজ তখন কিছু বলবার আগে সহদেব অত্যন্ত বিরক্ত হয়ে, কারণ সে কাজে ব্যস্ত, মহারাজের সাথে একটি বিশেষ কাজ সে করছে, সে তখন প্রহরীকে জানিয়ে দেয় যে তাকে এখন বলে দাও যে দেখা হবে না, ও বেলায় দেখা হবে। কিন্তু যুধিষ্ঠিরের তো সহদেবের সাথে ওই কাজে মন নেই, তার মোটেই ভালো লাগছে না কাজটা। তিনি সঙ্গে সঙ্গে সহদেবের ওই কাজকর্ম থেকে নিজেকে একটু বিরত রাখার জন্য প্রহরীকে বললেন না তাকে পাঠিয়ে দিতে। এরপর দেখা যায় সেই যে ব্যক্তি এসেছে আগন্তুক, সেই আগন্তুক প্রবেশ করে রাজসভায়। তার একটা বর্ণনা কিন্তু এই গল্পে পরশুরাম দিয়েছেন। সেই বর্ণনার মধ্যে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে তিনি বয়সে প্রৌঢ়, বয়স হয়েছে, আর বয়সের ভারেই হোক বা যে কোনো কারণেই হোক তার পিঠটা বেঁকে নিচের দিকে ঝুঁকে গেছে, কুঁজো হয়ে গেছেন তিনি। আর তার মুখে দাড়িগোঁফ বলে কিছু নেই, সম্পূর্ণ একেবারে কামানো এক মুখ, প্রচণ্ড বলিরেখা এবং মুখের চামড়া কুঁচকে গেছে, মাথায় বৃহৎ একটা পাগড়ি আর গলায় নীল বর্ণের রত্নের হার ঝুলছে, আর তার পরনে রয়েছে বিশেষ ঢিলাঢালা একটা ইজের আর সেই সঙ্গে একটা জামা। সে তো রাজার কক্ষে প্রবেশ করেই ধর্মরাজার উদ্দেশ্যে জয় ঘোষণা করলেন। তখন মহারাজা যুধিষ্ঠিরও তাকে বিশেষ সম্বোধন করে বসতে জানতে চাইলেন যে তিনি কি জন্য এসেছেন। তিনি সেই সময় মহারাজা যুধিষ্ঠিরকে তার নিজের পরিচয় দান করলেন। কি পরিচয়? তিনি বললেন যে আমি শকুনির ভ্রাতা মথকুনি, মহারাজা সুবলের পুত্র। তখন যুধিষ্ঠির বলছেন তাহলে তো সম্পর্কে আপনি আমাদের মামা হন, তাহলে আপনি এই সিংহাসনে বসুন। কিন্তু মথকুনি বললেন যে না, আমি এই সিংহাসনে বসবার যোগ্য নই, কারণ আমি দাসী পুত্র, আমার এই নিম্ন যে আসন সেটাই আমার জন্য উপযুক্ত। তখন যুধিষ্ঠির তাকে বসতে বলেন এবং তাকে বলেন কি জন্য তিনি এসেছেন সেই বৃত্তান্ত বলতে। তখন তিনি জানান যে তিনি এতদিন বিদেশে ছিলেন, 13 বৎসর কাল তিনি বিদেশে কাটিয়েছেন এবং এখন তিনি ফিরে এসেছেন। এবং সেই সঙ্গে তিনি জানান যে এই সময়টা যে 13 বৎসর কাল তিনি বিদেশে ছিলেন সেই সময়ের মধ্যে তিনি তার আগেই 13 বৎসর কাল নয়, 13 বৎসর কাল তিনি বিদেশে ছিলেন এ কথা জানান। এবং তিনি এও যুধিষ্ঠিরকে জানান যে তিনি স্বর্গের যে দেবতা আছেন যে বিশ্বকর্মা, তার বিশেষ আশীর্বাদ পুষ্ট।
এবং রাজা যুধিষ্ঠির তখন বলেন যে শকুনির ভ্রাতা, অথচ তাকে তো আগে দেখা যায়নি। তখন তিনি বলেন তিনি দেখবেন কি করে, তিনি তো বিদেশে কাটিয়েছেন এতদিন। আর এই সঙ্গে তিনি মহারাজা যুধিষ্ঠিরকে বলেন যে সকলেই জানে যে আপনি খুব ভালো পাশা খেলেন, তাহলে কেন শকুনির সাথে পাশা খেলায় আপনার হার হয়েছিল? তখন মহারাজা যুধিষ্ঠির বলেন যে সে পাশা খেলায় শকুনি কপটতার আশ্রয় নিয়েছিল। সঙ্গে সঙ্গে মতকুনি বলে যে পাশা খেলায় কপট অকপট বলে কিছু হয় না, এটা সম্পূর্ণ দৈব নির্ভর খেলা এবং দুজনের কপালের ওপরেই কিন্তু খেলাটা নির্ভর করে। কিন্তু যখন দেখা যায় যে কেউ পুরুষকারের বলে, সেই দৈব বলে যে খেলছে তাকে পরাজিত করে, তখন ওই পরাজিত পক্ষ বলে যে কপটতার আশ্রয়ে সে পরাজিত হয়েছে। আসলে শকুনির সাথে যুধিষ্ঠিরের যে খেলাটা হয়েছে সেখানে যুধিষ্ঠির দৈব পাতিত খেলা খেলেছেন আর শকুনি খেলেছেন পুরুষকার পাতিত খেলা, যার ফলে শকুনি জয়লাভ হয়েছে। এবং তিনি আরও জানান, মানে মতকুনি যুধিষ্ঠিরকে আরও জানান যে শকুনির সেই জয়লাভের আসল কারণ কিন্তু আসলে মতকুনি শকুনির যে পাশক, মানে যে অক্ষটা নিয়ে তিনি খেলতেন, সেই অক্ষে বিশেষ মন্ত্র দান করেছিলেন। মন্ত্রের দ্বারা তিনি একটা বিশেষ যন্ত্রকে বসিয়ে রেখেছিলেন, যার ফলে শকুনি নিজের ইচ্ছে মতো দান ফেলতে পেরেছে এবং প্রতিবার সে জয়লাভ করেছে। তখন যুধিষ্ঠির বলেন যে কি করে, এমনটা তো তিনি শোনেননি, তিনি শুনেছেন যে সকলেই বলে যে শকুনির যে পাশকটা, সেখানে যে বড় সংখ্যা, বড় বিন্দু যেখানে আছে, বড় সংখ্যার বিন্দু যেগুলো আছে, তার নিচের দিকে একটা বড় সোনার পাত লাগানো ছিল এবং তারই ভারে সর্বদা সেই সোনার পাত নিচের দিকে পড়ে এবং সর্বদাই বেশি সংখ্যক বিন্দুটাই প্রকাশ হয়ে পড়ে। এটাই ছিল তার আসল রহস্য। তখন মতকুনি বলে যে যা মানুষ কিছুই জানে না, ভুল জানে, সেই জন্য এই কথা বলে। আসলে বিষয়টা তা নয়, আসলে তার মন্ত্র বলেই এটা হয়েছে। এবং তিনি মতকুনি যুধিষ্ঠিরকে বলেন যে মহারাজ, আমি এই যে 13 বৎসরকাল কাটিয়েছিলাম, ওখানে আরও বেশি প্রবল শক্তির অধিকারী হয়েছি এবং আরও বেশি শক্তির অধিকারী যেহেতু হয়েছি, সেই জন্য আপনাকেও আমি একটা বিশেষ মন্ত্রপুত অক্ষ দেব। তার এসব কথা বলার আগেও তিনি আর একটা কথা বলেন যে এই, কারণ যুধিষ্ঠির সেই সময় এই আলোচনার মধ্যে একটু কথা বলে, তিনি বলেন যে এই সব আলোচনা এখন তার করে লাভ নেই, যা হবার হয়ে গেছে, এখন আমাদের যুদ্ধের আয়োজন চলছে। তখন মতকুনি বলেন যে এই যুদ্ধের আয়োজনের আগে তার একটা বিশেষ কথা আছে, কারণ তিনি গুপ্তচরের দ্বারা বিশেষ একটা কথা শুনেছেন। তিনি শুনেছেন যে খুব শীঘ্রই ধৃতরাষ্ট্রের কাছ থেকে সঞ্জয় এখানে আসবে, দূত হিসাবে আসবে এবং যুধিষ্ঠিরকে পাশা খেলার পুনর্বার নিমন্ত্রণ জানাতে আসবে। এই কথা শুনে যুধিষ্ঠির একটু অবাক হলেও সমস্ত বৃত্তান্ত শোনার আগেই দেখা যায় যে তখন মতকুনি তাকে বলে যে আপনি সেই এই বিষয়টা যখন মতকুনি তাকে বলছে, এমন সময় দেখা যায় বাইরে রথের শব্দ শোনা যায়। তখন মতকুনি তাকে বলে ওই বোধহয় সঞ্জয় এসে গেছে, আপনি কিন্তু সঞ্জয়ের সমস্ত কথা শুনেই তখনই তাতে অসম্মতি প্রকাশ করে ফেলবেন না, আপনি বলবেন যে আপনি বিবেচনা করে তাকে উত্তর জানাবেন। এই বলে সে আড়ালে চলে যায় এবং দেখা যায় যে রাজসভায় সঞ্জয় প্রবেশ করে। এই সঞ্জয় কে সেটা তোমাদের সামনে আমি আরেকবার বলে নিই, তোমরা সবাই জানো আমি জানি, তবুও একবার না বললেই নয়, কারণ বিষয়টা একবার বলা প্রয়োজন। সঞ্জয় হচ্ছে মহাভারতের একটি বিশেষ চরিত্র, সে ব্যাসদেবের একজন বিশেষ শিষ্য, ব্যাসদেবের এক বিশেষ আশীর্বাদ তার প্রতি ছিল, যার ফলে সে দিব্য দৃষ্টি লাভ করেছিল। এবং এই সঞ্জয় ছিল ধৃতরাষ্ট্রের সভার বিশেষ উপদেষ্টা এবং ধৃতরাষ্ট্রের বিশেষ সারথি। আমরা জানি এই সঞ্জয় কিন্তু অন্ধ ধৃতরাষ্ট্রকে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় সমস্ত কুরুক্ষেত্রের যে যুদ্ধের বর্ণনা সেটা শুনিয়েছিলেন, সেই ব্যাসদেবের থেকে যে বিশেষ দিব্য দৃষ্টি তিনি লাভ করেছিলেন সেই বিশেষ ক্ষমতার জোরে। তা যাই হোক, সেই সঞ্জয় প্রবেশ করলো রাজসভায় এবং মহারাজা যুধিষ্ঠিরকে বললেন যে ধৃতরাষ্ট্র তার জন্য বিশেষ একটি আমন্ত্রণ পাঠিয়েছে, আবার একটা দূত সভার আয়োজন করা হচ্ছে, সেখানে যেন যুধিষ্ঠির যান। এবার সঞ্জয় সমস্ত বৃত্তান্ত সংক্ষেপে যুধিষ্ঠিরকে বলেন। তার আগে তিনি বলেন যে বিদুরকেই তিনি পাঠাচ্ছিলেন, কিন্তু এই বিশেষ কাজটা করতে, মানে অসম্মানজনক কাজ, খারাপ কাজ, এই কাজটা তিনি করতে বিদুর একেবারেই রাজি হয়নি, সেই জন্য বাধ্য হয়ে সঞ্জয়কে আসতে হয়েছে। এটা একেবারেই তাদের মনোপুত কাজ নয়। এবং তারপরে তিনি বলেন যে ধৃতরাষ্ট্র খুব অনুতাপ প্রকাশ করেছেন এবং বলেছেন যে পঞ্চপাণ্ডবের সমস্ত ভাইরাই তার কাছে পরম স্নেহের এবং এই যে রক্তক্ষয়ী যুদ্ধ হতে চলেছে সেই যুদ্ধ তিনি চান না।
না, কিন্তু তিনি এই বিবাদের একটা মীমাংসা চান। সেই জন্য তিনি আরেকবার এই পাশা খেলার আয়োজন করতে চলেছেন। কিন্তু এই পাশা খেলার সভায় কোনো রকম কপটতার কিছু বিষয় ঘটবে না, কারণ তিনি নিজে বিশেষ প্রকার অক্ষ দুটো বানিয়ে রাখবেন এবং সেই দুটো অক্ষের মধ্যে একটা অক্ষ যুধিষ্ঠির আগে বেছে নেবেন। সেই অক্ষ যুধিষ্ঠির বেছে নেওয়ার পর যেটা অবশিষ্ট থাকবে সেই অক্ষটি নিয়ে শকুনি নেবে এবং তাদের মধ্যে খেলা হবে। এবং সেই পাশা খেলায় এবার যদি কৌরবদের জয় হয় এবং যুধিষ্ঠিররা হেরে যায়, তাহলে যুধিষ্ঠিরকে তাদের সমস্ত রাজসভা ছেড়ে দিয়ে, রাজ্যের সমস্ত কিছু ছেড়ে দিয়ে, তার ভাইদের নিয়ে, সকলকে নিয়ে চিরতরে নির্বাসনে যেতে হবে, বনবাসে যেতে হবে। এবং যদি পাণ্ডবরা জয়ী হয় তাহলে কৌরবরা একই কাজ করবে, তারা সমস্ত আশা ত্যাগ করে, সিংহাসনের সমস্ত আশা ত্যাগ করে তারা বনবাসে যাবে। এবং এবারে কোনো রকম কপটতার যে বিষয় থাকবে না, তার জন্য ধৃতরাষ্ট্র একেবারে আশ্বাস দিয়েছেন। তা এই সমস্ত কথা যুধিষ্ঠির শুনলেন, শুনে সঞ্জয়কে বললেন যে তিনি কি বলেন, তিনি তার কাছ থেকে মতামত জানতে চান। তখন সঞ্জয় জানান যে আপনি ধর্মরাজ এবং আপনি মহারাজা, আপনি ধর্মজ্ঞান এবং রাজ্য জ্ঞান, এই দুটো জ্ঞান দিয়ে এই বিষয়টি বিবেচনা করুন, আমি কিছু জানি না। তখন যুধিষ্ঠির তাকে বলে ঠিক আছে, পরে এই বিষয়টা নিয়ে জানাবো, এখন আপাতত জানাতে পারছি না। এবং সঞ্জয়কে বলে যে আজকে রাতটা থেকে যেতে। সঞ্জয় বলে না, অনেক কাজকর্ম আছে, সে তক্ষুনি চলে যায়। এবং সঞ্জয় চলে যাওয়ার পর মতকুনি আড়াল থেকে বেরিয়ে আসে। বেরিয়ে এসে যুধিষ্ঠিরকে জানায় যে খুব ভালো কাজ তিনি করেছেন, যে বিবেচনা করে উত্তর দেবেন এটা বলেছেন। এবার মতকুনি তাকে কিছু পরামর্শ দিচ্ছেন, সেই পরামর্শ যেন যুধিষ্ঠির অক্ষরে অক্ষরে পালন করেন। সেই পরামর্শগুলো কি ছিল? মতকুনি যুধিষ্ঠিরকে বলে, প্রথমত আজকের বিকেলের মধ্যেই আপনি ধৃতরাষ্ট্রের কাছে সংবাদ পাঠাবেন যে এই খেলায় আপনি সম্মত আছেন, কিন্তু যে বিশেষ অক্ষ দুটো ধৃতরাষ্ট্র তৈরি করে দেবেন বলেছিলেন সেই অক্ষে আপনার প্রয়োজন নেই, আপনি নিজের প্রস্তুত অক্ষেই খেলবেন এবং শকুনিও তার নিজের অক্ষে খেলতে পারে। আর একটা কথা, আপনি এই যে দূত পাঠাবেন ধৃতরাষ্ট্রের কাছে, তার আগে আপনার ভ্রাতাদের এই বিষয়ে কিছু জানাবেন না, আগে বিষয়টা জানিয়ে দিন ধৃতরাষ্ট্রের কাছে, তারপর জানাবেন। এবং সেই সঙ্গে আর একটা কথা তিনি যেন ধৃতরাষ্ট্রের কাছে জানিয়ে দেন যে এবারে কিন্তু মাত্র 3 বার দান ফেলা হবে, এই 3 বার, একবার মাত্র খেলা হবে এবং 3 বার দান ফেলা হবে। এ কথা বলার পর যুধিষ্ঠির বলে যে আমি অবাক হচ্ছি, এতক্ষণ আপনাকে মাতুল বলে মানছিলাম, কিন্তু এবার আমার মনে হচ্ছে আপনি বাতুল, অর্থাৎ আপনি পাগলের মতো কথা বলছেন। কেন বললেন এ কথা? তিনি বললেন যে শকুনি যদি শকুনির পাশায় আবার খেলে তাহলে পুনর্বার তিনি পরাজিত হবেন। তখন মতকুনি তাকে জানান যে তিনি নিজের যে বিশেষ মন্ত্র বলের দ্বারা যে পাশা তৈরি করেন সেই পাশাই যুধিষ্ঠিরকে দিয়ে দেবেন, তাহলে তিনি হারবেন না। কিন্তু যুধিষ্ঠিরের মনে প্রশ্ন হয়, দুটোই যদি মন্ত্রপুত পাশা হয় তাহলে দুটো তো সমান সমান যুদ্ধ হবে, তাহলে তো কারোরই বিজয়ের সম্ভাবনা থাকে না, তাহলে কি করে বিজিত হবেন যুধিষ্ঠির? তখন মতকুনি বলেন যে এই 13 বৎসর ধরে তিনি প্রচণ্ড শক্তি সংগ্রহ করেছেন, সংগ্রহ করার ফলে তিনি যুধিষ্ঠিরকে যে পাশা বা অক্ষটি দেবেন, পাশক বা অক্ষটি দেবেন, সেটি বিশেষ ক্ষমতা সম্পন্ন, এবং সেই বিশেষ ক্ষমতা সম্পন্ন অক্ষ শকুনির অক্ষকে নিষ্ক্রিয় করে দেবে এবং সেই জন্যই যুধিষ্ঠিরের জয়লাভ হবে। তখন যুধিষ্ঠির জানতে চান, বেশ তাহলে তিনি এবার উত্তর দিন যে কেন যুধিষ্ঠির তার ভাইদের এই কথা জানাবেন না, তিনি তো সব কাজ ভাইদের জানিয়ে করেন। তখন মতকুনি বলে যে তার ভাইরা যুধিষ্ঠিরের মতো স্থির বুদ্ধি সম্পন্ন নয়, আর তারা সকলেই যুদ্ধ লোলুপ, কাজে তারা সবাই যুদ্ধটাকেই বেছে নেবে, এই কাজে তারা কেউ সম্মত হবে না এবং তৃতীয়বারের যে পাশা খেলার আমন্ত্রণ সেটা একেবারে ভেস্তে যাবে। তখন যুধিষ্ঠির সে বাধ্য হয়ে সেই কথা শোনেন এবং তিনি আরও বলেন যে এবারে তার আর একটা প্রশ্ন, যে এই যে মতকুনি কথাগুলো বলছেন, সব কথা যে তিনি সত্যি বলছেন তার কি প্রমাণ? আর তিনি যে দুর্যোধনের লোক নন সেটাই বা প্রমাণ কি করে হয়? তাছাড়াও তিনি যে পাশা তার তৈরি পাশকটা নিয়ে খেলতে যাবেন, সেই পাশকটি ওখানে গিয়ে যে নিষ্ক্রিয় হয়ে যাবে না তারই বা কি প্রমাণ? এই সমস্ত কথার উত্তরে মতকুনি বলে যে আপনি এই মুহূর্তে আমার পাশাটি পরীক্ষা করুন। তখন পরীক্ষা করতে গিয়ে যুধিষ্ঠিরকে দান ফেলতে বলা হয়। যুধিষ্ঠির 3 বার দান ফেলেন এবং 3 বারই দেখা যায় সেখানে 6 বিন্দু পড়ে। তখন যুধিষ্ঠিরের বিশ্বাস হয়, কিন্তু যুধিষ্ঠির ওই এক কথা যে তিনি যদি ধৃতরাষ্ট্রের লোক হয় তাহলে কি হবে?
তখন মতকুনি বলে তাহলে আপনি এক কাজ করুন, আপনার প্রহরী দিয়ে আমাকে আটকে রাখুন, এবং যদি আপনি যুদ্ধে কোনো রকমভাবে হেরে, ওই পাশা খেলায় কোনো রকমভাবে হেরে যান, সেই মুহূর্তে আপনি নির্দেশ দিয়ে রাখুন আপনার প্রহরীরা আমার মুন্ডচ্ছেদ করবে, আমার মুন্ডচ্ছেদ করে যেন। আর যদি আপনি জেতেন তাহলে কিন্তু আমাকে গান্ধার রাজ্য, আমাকে গান্ধার রাজ্যটা দিতে হবে। এর আগে মতকুনি আর একটা কথাও কিন্তু যুধিষ্ঠিরের সামনে বলেছিল। সেটা কি? যুধিষ্ঠিরকে বলেছিল যে এই যে শকুনির পাশকটা তিনি তৈরি করে দিয়েছিলেন, তার জন্য শকুনি তাকে কথা দিয়েছিল যে এই পাশা খেলায় যুধিষ্ঠিরকে হারিয়ে দেওয়ার পর তিনি এই ইন্দ্রপ্রস্থর রাজপদের দায়িত্ব মতকুনিকে দেবে। কিন্তু শকুনি যখন জিতে যায় তখন মতকুনির এই প্রস্তাব তিনি কোনো রকমভাবে রাখেন তো নি, তিনি দুর্যোধনের কাছে তাকে পাঠিয়ে দেন। আর দুর্যোধন তখন তার কথা শুনে বলেন যে শকুনির সাথে তার কথা হয়েছে, তিনি এ বিষয়ে কিছু জানেন না। এভাবে চলতে থাকে এবং তারপর দেখা যায় যে শকুনি এবং দুর্যোধন দুজনে মিলে পরামর্শ করে এই মতকুনিকে বাল্মীকে একেবারে নির্বাসনে পাঠায়, মানে কারাদণ্ড দিয়ে ওখানে 13 বছর কাটিয়ে রাখে, এবং তারপরে সে কোনো ক্রমে ওই স্থান থেকে পালিয়ে সোজা এসছে ধৃতরাষ্ট্রের কাছে। এবং সে আরও জানায় সেই সময় ওই যে তিনি রাজ্য লাভের চেষ্টা করেছিলেন, সেই রাজ্য লাভের চেষ্টা আসলে তার ছিল বামন হয়ে চাঁদে হাত দেওয়া, কিন্তু এই মুহূর্তে তিনি চাইছেন গান্ধার রাজ্যটাই শুধু তাকে দিলে হবে, তিনি আর কিছু চাইছেন না। এর ফলে ধৃতরাষ্ট্র তখন তাকে জানান যে এখন তিনি নিরুপায়, কারণ একদিকে তিনি ধর্মরাজা, সেক্ষেত্রে ধর্ম তার কাছে আগে, এবং সেক্ষেত্রে তার কাকার কথা শোনা তার কাছে মনে হয় যে জ্যেষ্ঠ তাতো, যিনি কাকা না, জ্যেষ্ঠ তাতোর কথা শোনা তার বিশেষ উপযুক্ত মনে হয়, উচিত মনে হয়, সেই কথাকে অগ্রাহ্য করা তার পক্ষে প্রকৃতি বিরুদ্ধ। আবার যুদ্ধ কেউ যদি ঘোষণা করে, মানে যুদ্ধ কেউ যদি চায় বিপক্ষ প্রতিপক্ষ, তাহলে সেই যুদ্ধকে সম্মতি জানানোই একজন রাজার কর্ম। সেদিক থেকে তিনি রাজধর্মে দোষী হবেন, মানে ধর্মবিরুদ্ধ হয়ে যাবে, কি করবেন তিনি বুঝতে পারছেন না। সেই জন্য তিনি এই মুহূর্তে আপাতত মতকুনির পরামর্শই মেনে নিচ্ছেন, এবং তিনি মতকুনিকে বলেন যে আপনার কাছে যে পাশক আছে সেটি আমাকে দিন, আর আপনাকে এই মুহূর্তে আমার প্রহরীরা কোনো একটা গুপ্ত কক্ষে বন্দি করে রাখবে, কৌরব বা পাণ্ডব কোনো পক্ষই আপনার বিষয়ে বিন্দু বিসর্গ জানতে পারবে না। মতকুনি সে বিষয়ে রাজি হয়, কিন্তু সে পাশকটি যুধিষ্ঠিরের হাতে তুলে দিতে রাজি হয় না। সে বলে এই পাশকটি যদি আমি এখনই আপনার হাতে তুলে দিই তাহলে দীর্ঘদিন এর যত্নের অভাবে এটি তার কর্মক্ষমতা হারিয়ে ফেলবে। আমি আমার কাছে যদি পাশকটি রাখি তাহলে প্রতিদিন নিয়মিতভাবে আমি এতে মন্ত্র নিবিষ্ট করব, মন্ত্র দান করব, এর ফলে পাশকটি একেবারে সুন্দরভাবে তার গুণ নিয়ে বজায় থাকবে। আর আপনি যদি চান প্রতিদিন একবার করে পাশকটি দেখে আসবেন এবং একবার করে খেলে আসবেন, দেখবেন এর সমস্ত গুণ রক্ষা পাচ্ছে কিনা। এভাবে কাজ হয়। এরপরে যুধিষ্ঠির ধৃতরাষ্ট্রের কাছে লোক পাঠিয়ে সম্মতি জানিয়ে দেন, এবং পরদিন সকালবেলা তার সমস্ত ভাইদের ডেকে বিষয়টা জানান। এই সমস্ত বিষয় শুনে ভাইরা প্রচণ্ড রেগে যায়, সবাই বিভিন্ন রকম কুকথা বলতে থাকে যুধিষ্ঠিরের প্রতি। যুধিষ্ঠির তখন ভাইদের উদ্দেশ্য করে বলেন যে আমি হচ্ছি পাণ্ডবদের মধ্যে শ্রেষ্ঠ, আমি রাজা, এবং আমি আমার কোনো নিজস্ব মতামত প্রকাশ করতেই পারি, অন্যের পরামর্শ ছাড়া আমি কোনো কাজ করতেই পারি, কিন্তু তবুও তোমরা যদি আমার কথা না শোনো তাহলে আমি বাধ্য হব ধৃতরাষ্ট্রের কাছে লোক পাঠিয়ে এই কথা বলতে যে আমি এই মুহূর্তে আমার কথা রাখতে পারছি না, কারণ পাণ্ডবরা, আমার ভ্রাতা যারা, অন্যান্য ভ্রাতারা আমাকে আর রাজা বলে মানছে না, এবং তাদের দ্বারা আমি পরিত্যক্ত হয়েছি। কাজেই আমার কথা আমি ফিরিয়ে নিচ্ছি, এবং এই যে কথা আমি রাখতে পারলাম না সেই জন্য আমি অগ্নিপ্রবেশ করে আমার প্রাণ শেষ করে দেব। আর আপনি এরপরে যা বিবেচনা মনে করেন সেই কাজটাই করবেন, এটা ধৃতরাষ্ট্রের কাছে তিনি জানাবেন বলে কথা বললেন ভাইদের। এই কথা শোনা মাত্র ভাইরা প্রচণ্ডভাবে অনুতপ্ত হয়ে পড়লো। অর্জুন প্রথমেই তার পা ধরে ক্ষমা চাইল এবং বলল যে ঠিক আছে, আপনি যা মনে করেছেন সেটাই হবে। এই সব বলার পর দ্রৌপদী এতক্ষণ কোনো কথা বলেনি। এরপর পাণ্ডবরা যখন চলে যাচ্ছে তখন দ্রৌপদী সহদেব নকুলকে ডেকে বললেন যে এই মুহূর্তে আপনি শ্রীকৃষ্ণ দ্বারকায় চলে যান এবং শ্রীকৃষ্ণকে এক্ষুনি নিয়ে আসুন, কারণ পঞ্চপাণ্ডবের কোনো রকমভাবেই কোনো ক্ষমতা নেই, তাদের কাজের কত ক্ষমতা সেটা বোঝা গেছে। একমাত্র শ্রীকৃষ্ণ এসেই এই মুহূর্তে সমস্ত কিছু মিটিয়ে দিতে পারে বা এই বিপদের সময় তাদের রক্ষা করতে পারে। তা সেই মতো শ্রীকৃষ্ণকে আনতে চলে যাওয়া হয়। তা পরদিনই কিন্তু শ্রীকৃষ্ণ চলে আসেন এবং দেখা যায় শ্রীকৃষ্ণ এসে বলেন যে দাদাও আসছে, অর্থাৎ বলরামও আসছে। যুধিষ্ঠির অত্যন্ত খুশি হন, বলে যে যাক, পাঞ্চালীর তালে জোর আছে, পাঞ্চালীর কথায় বলরাম শ্রীকৃষ্ণ দুজনেই হাজির হয়ে গেছে।
কিছুক্ষণ পর বলরাম হাজির হন। বলরাম তার নিজের রথে হাজির হয়েছেন এবং হয়ে বললেন যে এইবার তিনি এই পাশা খেলাটা অবশ্যই দেখতে চান। কিন্তু শ্রীকৃষ্ণ যখন যুধিষ্ঠিরদের আতিথ্য গ্রহণ করলেন তখন বলরাম কিন্তু যুধিষ্ঠিরদের আতিথ্য গ্রহণ করলেন না, অর্থাৎ পাণ্ডবদের আতিথ্য গ্রহণ করলেন না। তিনি বললেন যে শ্রীকৃষ্ণ এবং বলরাম দুজনে মিলে যদি এই আতিথ্য গ্রহণ করেন তাহলে কৌরবরা ভাববে যে আমরা পক্ষপাত দুষ্ট, কাজে আমি কৌরবদের আতিথ্য গ্রহণ করব। আর তাছাড়া এখানে পানাহারের বিশেষ সুবিধা হবে না, মানে পানীয়ের বিশেষ ব্যবস্থা নেই, সেটা দুর্যোধনের ওখানেই ভালো হবে, দুর্যোধনের শিবিরেই ভালো থাকবে। তাই তিনি দুর্যোধনের শিবিরে চলে গেলেন আর শ্রীকৃষ্ণ এই শিবিরে রইলেন। এরপর মানে সঠিক দিনে কৌরব শিবিরে খেলার আয়োজন করা হয়েছে। ধৃতরাষ্ট্র দেখতে এসেছেন, কৌতূহল রাখতে পারি, দেখতে আসেনি, মানে কি বিষয় হয় জানতে এসেছেন ওই কৌরব শিবিরে। এসেছেন দ্রোণাচার্য, এসেছেন স্বয়ং ভীষ্ম। ভীষ্ম জানালেন তার এই বিষয়টায় বিশেষ ঘৃণা আছে, তিনি এই পাশা খেলায় মোটেই সম্মতি প্রদান করেন না, কিন্তু তবুও তাকে এই খেলা দেখতে হবে কারণ তিনি ধৃতরাষ্ট্রের ভৃত্য। আর তার এই কথায় দ্রোণাচার্য সম্মতি প্রদান করেন। এরপর ভীষ্ম বলেন যে এই যে খেলা, এই খেলায় যাতে আর নতুন করে কপটতা কোনো কপট বা কূটনৈতিক সিদ্ধান্ত না নেওয়া হয়, মানে এই পাশা খেলার নিয়ম যাতে ঠিকঠাক মতো পালন করা হয়, সেই জন্য শ্রীকৃষ্ণকে এই খেলার সভাপতি করা হোক। ধৃতরাষ্ট্রের কাছে এই আবেদন রাখা হয়, ভীষ্ম রাখেন। কিন্তু সঙ্গে সঙ্গে দুর্যোধন তার প্রতিবাদ করেন। দুর্যোধন বলেন যে না, শ্রীকৃষ্ণ সম্পূর্ণ পাণ্ডবদের পক্ষপাত দুষ্ট, কাজে শ্রীকৃষ্ণকে কখনোই করা যাবে না। এরপর বলরামকে সভাপতিত্ব দান করা হয়। বলরাম সভাপতি হয়েছেন এবং পাশা খেলার আয়োজন সম্পূর্ণ রেডি। তখন তিনি পাশা খেলা শুরু করতে বলেন। এরপর পাশা খেলা শুরু হয়। তখন যুধিষ্ঠির বলেন যে মামা শকুনি বয়োজ্যেষ্ঠ, তিনি আগে দান দেবেন। শকুনি তার পাশায় দান দেন। দেখা যায় যে তার পাশাটি বেশ কিছুটা ঘুরে গিয়ে পড়লো এবং তাতে 6 বিন্দু দেখা যাচ্ছে। সঙ্গে সঙ্গে কৌরবরা উল্লাসে চিৎকার করে উঠল। বলরাম তাদের সকলকে থামালেন এবং বললেন যে এত উল্লাসের কিছু নেই, এখনো 2টো দান বাকি আছে। এরপর যুধিষ্ঠির দান ফেললেন। যুধিষ্ঠির দান ফেলার সঙ্গে সঙ্গে দেখা গেল 6 পড়ল। তখন পাণ্ডবরাও উল্লাস করে উঠল, তাদেরও থামানো হলো। এরপর আবার শকুনি দান ফেললো। এবার দেখা গেল তার পাশকটি সেইভাবে না ঘুরে সামান্য একটু ঘুরে স্থির হলো এবং এবার 5 বিন্দু দেখা যাচ্ছে। তখন যুধিষ্ঠির আবার দান ফেললো। এবার যুধিষ্ঠিরের পাশায় কিন্তু এবারও 6 বিন্দু দেখা গেল। পাণ্ডবরা উল্লাসে আবার চিৎকার করে উঠেছে। তখন বলরাম তাদের আবার শান্ত করল। এরপর আবার শকুনি দান ফেললো। এবার দেখা গেল শকুনির যে পাশক বা অক্ষটি, সেটি কিন্তু একদম মাটির দলার মতো থপ করে গিয়ে পড়লো এবং সেই উপরে যে বিন্দু সকলে দেখতে পেল সেটা হচ্ছে মাত্র 1। কৌরবরা তো একেবারে পাংশু বর্ণের হয়ে গেছে সকলের মুখ। এবার তখন আবার যুধিষ্ঠির দান ফেললেন। যুধিষ্ঠিরের পাশায় এবারও কিন্তু 6 পড়ল। পাণ্ডবরা একেবারে জয়োল্লাসে উল্লসিত হয়ে উঠলেন। বলরাম ঘোষণা করলেন যে যুধিষ্ঠির বিজয়ী হয়েছে। ঠিক এমন সময় দেখা গেল যে যুধিষ্ঠির অক্ষ বা পাশকটি লাফিয়ে লাফিয়ে শকুনির পাশকের দিকে এগিয়ে চলল। এই দৃশ্য দেখে দুর্যোধন এবং অন্যান্যরা কৌরব পক্ষের সকলেই চিৎকার করে উঠল, বলল যে সৎ ব্যক্তি তার পাশা কখনো ওইভাবে লাফিয়ে চলে না, তাহলে কি ব্যাপার, এখানে নিশ্চয়ই কোনো ইন্দ্রজাল অর্পণ করা হয়েছে। তখন বলরাম বলল বেশ, আমি এই 2টো পাশাই এবার পরীক্ষা করব। যুধিষ্ঠির শোনা মাত্রই তার পাশকটি বলরামের হাতে তুলে দিলেন, কিন্তু শকুনি তুলে দিলেন না। তখন বলরাম শকুনির কাছে পাশকটি চাইলেন। শকুনি বললেন না, তিনি তার পাশাটা কিছুতেই দেবেন না। তখন বলরাম অত্যন্ত রেগে গেলেন এবং তিনি কিছুটা মত্ত অবস্থায় ছিলেন। এখানে পরশুরাম বলছেন, প্রথমেই আমি বললাম যে বলরাম কিন্তু দুর্যোধনের শিবিরে যে চলে গিয়েছিলেন তার 2টো কারণ। একটা কারণ ছিল কি না, তিনি পক্ষপাত দুষ্ট হতে চান না। আর একটা কারণ হচ্ছে তিনি বলেছিলেন ওই শিবিরে পানীয়র বিশেষ ব্যবস্থা আছে। তাই এখানেও দেখা যাচ্ছে যে গল্পকার আমাদের বলছেন যে বলরাম কিঞ্চিত মত্ত অবস্থায় ছিলেন। তা যাই হোক, সেই বলরাম তখন একটা চর কষিয়ে দিলেন শকুনির গালে এবং তার পাশকটি ছিনিয়ে নিলেন। এরপর তিনি মাটিতে ওই বেদির ওপরে আছড়ে ফেললেন 2টো পাশক এবং সঙ্গে সঙ্গে বিপত্তি ঘটে গেল। দেখা গেল যুধিষ্ঠিরের পাশার ভেতর থেকে বেরিয়ে এলো একটি টিকটিকি আর শকুনির পাশা থেকে বেরিয়ে এলো একটা ঘুরঘুরে পোকা। এবার এই যে বিষয়টি, সঙ্গে সঙ্গে একটা উত্তেজনা, চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল সভাকক্ষে। ধৃতরাষ্ট্র তো কিছুই দেখতে পাচ্ছেন না, তিনি বলছেন কি হলো কি হলো। তখন বলরাম বলছেন যে শকুনির অক্ষে একটি ঘুরঘুর পোকা দেখা যাচ্ছে। সঙ্গে সঙ্গে দুর্যোধন বলছেন কি সর্বনাশ, কাউকে কামড়ায়নি তো? তখন বলরাম বলছেন না, কামড়ায়নি, কারণ ওই ঘুরঘুর পোকাটি আসলে শকুনির অক্ষের ভিতরে ছিল।
আর অন্যদিক থেকে এই যে ঘুরঘুর পোকা, তার একটি বিশেষ বৈশিষ্ট্যও কিন্তু বলরাম বললেন যে এই ঘুরঘুর পোকা অত্যন্ত মানে জেদি প্রকৃতির, এ কিছুতেই কাত হয় না বা চিত হয় না। এই যে কথাটি বললেন তার একটা অর্থ কিন্তু এখানে আছে। ঘুরঘুর পোকা কাত হয় না এবং চিত হয় না, এবং এই ঘুরঘুর পোকাকে ওই পার্শ্বকের মধ্যে স্থাপন করা হয়েছে। আসলে ঘুরঘুর পোকাকে ওই যে 6টা বিন্দু, সেই বিন্দুর অপোজিটে, বিপরীতে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। ঘুরঘুর পোকা কখনো কাত হয় না, চিত হয় না, কিন্তু সে সবেগে ছোটে। এর ফলে দেখা যাচ্ছে যখনই শকুনি পাশাটা ফেলছে তখন কখনো উল্টে যাচ্ছে না বা কাত হচ্ছে না, যার ফলে সর্বদা সে 6 ফেলে, এবং কখনো অন্য 5ও পড়েনি বা অন্য কিছু পড়েনি। কিন্তু যখন যুধিষ্ঠিরের সাথে খেলা হয়েছে তখন দেখা গেল 5 পড়েছে বা 1 পড়েছে। তার কারণটাও একটু পরেই আমরা বলছি। এরপর বলরাম বললেন যে এদিকে যুধিষ্ঠিরের পাশার ভেতরে ছিল একটি গধিকা অর্থাৎ টিকটিকি। সেই টিকটিকি কিন্তু আরো সাংঘাতিক জেদি। সে যে শুধু কাত, মানে তাকে যে শুধু কাত করা যায়, চিৎ করা যায় না তা নয়, স্বয়ং ব্রহ্মাও সেই কাজটা করতে পারে না। একথা বলার পর বলরাম আরো বলেন যে এতদিন তিনি জানতেন যে শকুনি অত্যন্ত চালাক প্রকৃতির মানুষ, কিন্তু এখন তিনি জানছেন যে যুধিষ্ঠির চালাকতর, মানে তার থেকেও বেশি চালাক হচ্ছে যুধিষ্ঠির। এবং এই সময় যুধিষ্ঠিরকে বলরাম আশ্বাস দিচ্ছেন, তিনি বলছেন যে কোনো অসুবিধে নেই, এই যে খেলাটা হলো এই খেলায় আসলে কূটনীতি প্রয়োগ করা যায়, কাজেই খেলাটা বৈধ, মানে খেলাটার মধ্যে কোনো অসৎ বা কপটের ব্যাপার নেই। কিন্তু যুধিষ্ঠির বললেন না, তিনি তো ধর্মরাজা, মানে ধর্মরাজ বলেই পরিচিত। তখন তিনি বললেন যে না, কখনোই হয় না, কারণ তিনি জানেন যে যে পাশা খেলা, সে দুধ খেলা আর কি, সেখানে প্রাণীবাচক খেলা কখনো সম্ভব না, সেটা সম্পূর্ণ অপ্রাণীবাচক। সেই কারণেই এই খেলায় কোনো রকমভাবে প্রাণীর ব্যবহার চলে না। কিন্তু শকুনি এবং যুধিষ্ঠির দুজনে মিলেই কিন্তু প্রাণীর ব্যবহার করেছেন, আর প্রাণীর ব্যবহার করে যে খেলা হয় তাকে দুধ খেলা বলে না, তাকে বলা হয় সমাহ। কাজে এই খেলা কখনো দ্রুত খেলা পর্যায়ে থাকেনি, কাজে এই খেলা গ্রহণযোগ্য নয়। তখন বলরাম কি আর করবেন, বলরাম তখন যুধিষ্ঠির সম্পর্কে বলেন তার প্রচণ্ড জ্ঞান আছে, এতদিন তিনি জানতেন, ধর্মজ্ঞান আছে তার, সেটা বুঝতেই পারছেন, কিন্তু তার একেবারে কাণ্ডজ্ঞান বলে কিছু নেই। তিনি তখন বাধ্য হয়ে বললেন বেশ ঠিক আছে, যদি একথা মেনেও নেওয়া হয় তাহলে কিন্তু তিনি একথা বলবেন যে আগে যে দুধ ক্রিয়াটি হয়েছিল, মানে শকুনির সাথে যুধিষ্ঠিরের যে খেলাগুলো হয়েছিল সেটাও তাহলে কপটতার মানে গ্রহণযোগ্য ছিল না। কিন্তু সেই খেলায় ধৃতরাষ্ট্র এই যুধিষ্ঠির এবং তার ভাইদের নির্বাসনে পাঠিয়েছিলেন 13 বৎসরের জন্য, কাজেই সেটা কখনোই ধর্ম তো ছিল না বা শ্রেয় ছিল না। কাজে এই মুহূর্তে এই যে খেলাটা হলো, এবার সেই খেলাকে যদি আমরা মানে ফেলে দিই, গ্রহণ না করি, তাহলে ওই যে খেলাটা হয়েছিল সেই খেলাকেও নিষিদ্ধ বলে ঘোষণা করতে হয়। তাহলে এইবার তাদের ধৃতরাষ্ট্রর উচিত সমস্ত জিনিস, মানে পণ যেগুলো হারিয়েছিল যুধিষ্ঠির, সেই সমস্ত কিছু তাকে ফিরিয়ে দেওয়া, কারণ আগের খেলাটাও তো নিষিদ্ধ বলেই ঘোষণা হবে। আর যদি এই কাজটা ধৃতরাষ্ট্র না করেন তাহলে কিন্তু একেবারে মহাপাতক রূপে তিনি নরকে যাবেন। যুধিষ্ঠির এবার কিন্তু প্রচন্ড রেগে যান। তিনি বলেন যে এই খেলায় তার ঘৃণা হয়ে গেছে, তিনি এই পাশা খেলায় আর বিশ্বাসী নন, তিনি এই খেলাকেও স্বীকার করছেন না। তিনি এবার যুদ্ধ করেই তিনি তার সমস্ত ঋত সম্পত্তি পুনরুদ্ধার করবেন। এই কথা শুনে পাণ্ডবরাও বেশ আনন্দের সাথে বীর দর্পে ওই স্থান পরিত্যাগ করেন এবং খেলাটি ভঙ্গুর হয়ে যায়। এরপর ওই যে মতকুনিকে বন্দি করে রাখা হয়েছিল, সেই মতকুনির কাছে খবর আসে, মানে কোনো রকমভাবে প্রহরীদের কাছেও খবর এসেছিল যে কোথাও একটা গোলযোগ সৃষ্টি হয়েছে, মানে কৌরবদের শিবিরে যে পাশা খেলা চলছে সেখানে একটা গোলযোগ সৃষ্টি হয়েছে। কিন্তু প্রহরীরা স্থির করতে পারছেন না যে গোলযোগটা ঠিক কতদূর হয়েছে এবং মতকুনির মুণ্ডচ্ছেদ করা উচিত না তার নাসিকাচ্ছেদ করা উচিত। তারা যখন সিদ্ধান্তটা নিতে পারছেন না, ঠিক সেই সময় প্রবেশ করলেন পাণ্ডবরা শ্রীকৃষ্ণ বলরামকে সঙ্গে নিয়ে। তখন মতকুনি সমস্ত কিছু শুনলেন, শুনে টুনে বললেন যে আসলে তিনি ভুল করেছেন কি না, তিনি ওই গধিকাটিকে বেশি পরিমাণ খাইয়ে বেশি শক্তিশালী করতে চেয়েছিলেন, কিন্তু গধিকাটি একেবারে বেশি খেয়ে বেশি লম্পঝম্প করে ফেলেছে। আর একটা কথা বলা হয়নি, যেটা বলরাম বিশ্লেষণ করেছিলেন, সেটা হচ্ছে শকুনির পরাজয়ের কারণ। শকুনি এই যে খেলায় পরাজয় করলে তার কারণ হচ্ছে ওই যে গধিকার গন্ধ, সেই গন্ধটা কিন্তু শকুনির যে ঘুরঘুর পোকা সে পেয়েছিল এবং সেই গন্ধে সে আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে। এর ফলে শকুনির যে অক্ষের শক্তি, সেই অক্ষের শক্তি আর কাজ করেনি। এর ফলে ওই শেষ পর্যন্ত যে লাফিয়ে লাফিয়ে গধিকাটি ওই ঘুরঘুর পোকার উদ্দেশ্যে কিন্তু যাত্রা করেছিল। এটা হচ্ছিল মূল বিষয়।
তা যাই হোক, তখন মতকুনি বলে যে যাই হোক এই কাজটা এটা হয়ে গিয়েছে তারই ভুলে, সে বেশি খাইয়েছিল, কিন্তু বলরাম তো তাও বিষয়টাকে ঠিকঠাক করে এনেছিল। যুধিষ্ঠির বেশি ধর্মজ্ঞানের জন্য এই সমস্ত কিছু পণ্ড করলেন। যাই হোক, এখন আর কি করা যাবে, তখন যুধিষ্ঠির ঠিক করেছেন যে মতকুনিকে এই মুহূর্তে তিনি ছেড়ে দেবেন, তাকে আর কোনো রকমভাবে আটকে রাখার কোনো অর্থ হয় না। কিন্তু মতকুনি বলেন তাকে ছেড়ে দিয়েই বা কি লাভ, দুর্যোধনরা তো সব জেনে গেছে, এখন দুর্যোধনরা কি তোকে প্রাণে বাঁচিয়ে রাখবেন, তাকে তো প্রাণে মেরে দেবেন। তখন বলরাম হাসতে হাসতে তাকে আশ্বাস দেন এবং বলেন যে আপনার কোনো চিন্তা নেই, আপনি বরং আমাদের সাথে দ্বারকায় চলুন। দ্বারকায় মুনিদের সেবাশ্রম আছে এবং সেখানে একেবারে অহিংস সেবা করা হয়, অর্থাৎ সেখানে উৎকুন মতকুন মুশিক সমস্ত সেবার ব্যবস্থা আছে। আপনি সেখানে চলুন এবং সেই সমস্ত কিছুর সাথে ওই সমস্ত বিষয়ে মানে কীটপতঙ্গের বিষয়ে প্রাণী বিষয়ে বিশেষ গবেষণা করে অধ্যক্ষের কাজটা করতে পারেন। এখানেই আমাদের গল্পটি শেষ হয়। কাজে বোঝা যাচ্ছে যে গল্পটি সম্পূর্ণই হাস্যরসাত্মক গল্প এবং রাজনীতির বিষয় বা কূটনৈতিক রাজনৈতিক যে বিষয়টা তার ব্যাপারে একটা অবজ্ঞা বা অবহেলা বা একটা তির্যক ভঙ্গি আমাদের গল্পকার কিন্তু এখানে করেছেন। তবুও পরিশেষে আবার আমি বলবো, এই যে মতকুনির যে বিষয়, এই যে গধিকা বা ঘুরঘুরে পোকার বিষয়, এই বিষয়ের কোনো বিষয়ে কিন্তু আমাদের আসল মহাভারতে নেই। এই সম্পূর্ণ কাহিনীটা কিন্তু হাসির ছলে তৈরি করেছেন আমাদের গল্পকার পরশুরাম। তাহলে চলো, আমাদের আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব আমাদের নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।